সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমাদের জব শিট 6 আলোচনার বিষয় হচ্ছে ক্রিয়েট আ শেপ বেসড লোগো। ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা এই জাতীয় লোগোগুলো আসলে কিভাবে তৈরি করতে পারি সেই বিষয়ে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এখানে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে, এই রিকোয়ারমেন্টগুলো আমরা ফলো করতে পারি। সবশেষে আমাদের কাজটা আর কি এইভাবে করে সাবমিশন করব আমরা এআই এবং হচ্ছে জেপিজি এক্সপোর্ট করব। ঠিক আছে, এই হলো আজকের আমাদের আলোচনা বিষয়। এখানে কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে, চাইলে আমরা এগুলো একটু ফলো করতে পারবো। এখানে বলা আছে যে আপনারা হচ্ছে নিউ ডকুমেন্ট যখন তৈরি করবে সেটা এফোন নিতে পারেন, কালার মোডটা সিএমওকে নিতে পারেন, অ্যাটলিস্ট কমপক্ষে 3টা হচ্ছে ডিফারেন্ট শেপ ব্যবহার করতে পারেন, শেপগুলোকে মডিফাই করতে পারেন। এক্ষেত্রে আপনি পাথ ফাইন্ডার ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে কাস্টম পাথ ব্যবহার করার জন্য আপনি পেন টুল ব্যবহার করতে পারেন অথবা কার্ভাসার টুল ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তারপর স্ট্রোক এবং ফিল কালারটি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এই বিষয়গুলো সম্বোধন করলে আমরা মোটামুটি এই ধরনের লোগোগুলো আসলে তৈরি করতে পারবো ইলাস্ট্রেটরে। তো পুরো প্রসেসটা আমি দেখানোর একটু চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে 6টা লোগো আছে, হয়তো পুরোপুরি ক্লাসটা আজকে সম্পাদন হবে না। যতটুকু পর্যন্ত আমাদের আর কি আগানো সম্ভব অতটুকু পর্যন্ত যাব। আমি 40 মিনিটের বেশি ক্লাস নিব না। ঠিক আছে, তা যাই হোক, প্রথমে হচ্ছে এই জাতীয় যদি কাজ আমরা করতে চাই কিভাবে আমরা সেটা করতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে আগে ইলাস্ট্রেটরটা আমাদের ওপেন করতে হবে। যেহেতু এখানে বলা আছে যে ইলাস্ট্রেটরের আর্টবোর্ডটা আমরা এফোন নিব, এফোন নিয়েও করতে পারবো। লোগো তৈরির ক্ষেত্রে আর্টবোর্ড ডাজন্ট ম্যাটার, যে কোনো সাইজের আমরা আর্টবোর্ড নিয়ে আমরা কিন্তু কাজটা করতে পারি। যেহেতু আমাদের স্পেসিফিকেশন শিটে বলা আছে যে A4 সাইজের নিতে হবে, তো আমরা এখান থেকে A4 সাইজের চুজ করব। কালার মোডটা অবশ্যই আমাদের, যেহেতু এটা প্রিন্টের জন্য ব্যবহার করা হবে, লোগো তৈরির ক্ষেত্রে সেটা আমাদের সিএমএকেও হতে পারে, আমাদের 8GB হতে পারে। আমাদের লোগোটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের জন্য হতে পারে, ধরো যে কোনো ওয়েবসাইটের জন্য, ঠিক আছে, বা কোনো সোশ্যাল মিডিয়ার জন্য, বা তোমার ইউটিউব চ্যানেলের জন্য, যে কোনো জায়গায় সেটা তুমি ব্যবহার করতে পারো। অথবা তুমি সেটাকে রেডি প্রিন্ট টেমপ্লেটে ব্যবহার করতে পারো। তা যদি প্রিন্টের জন্য ব্যবহার করা হয় সেক্ষেত্রে কালার মোডটা সিএমওকে, আর হচ্ছে ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে গেলে সেটা হবে 8GB। সেটা অবশ্য আমরা তৈরি করার পরেও সেটাকে আমরা কনভার্ট করতে পারবো। ধরো যে তোমরা সিএমওকে কাজ করে ফেলছো, পরবর্তীতে সেটা কিন্তু 8GBতে কনভার্ট করা যাবে। এমনিভাবে 8GB থেকে আমরা সিএমওকেও করতে পারবো। আচ্ছা, যাই হোক, এখানে এটা করলাম, করার পরে এখানে ক্রিয়েট। আচ্ছা, ক্রিয়েট করলে আমাদের এরকম একটা আর্টবোর্ড ওপেন হয়ে যাবে। এই যে এইটা হচ্ছে আর্টবোর্ডের বাইরে যে সাদা অংশটা, এটা হচ্ছে আমাদের স্ক্র্যাচিং এরিয়া। অনেকের হয়তো এটা এরকম সাদা থাকবে না, অন্যরকম দেখা থাকতে পারে। তখন হয়তো যে এখানে প্রেফারেন্স থেকে, তো যদি এরকম থাকে তো প্রেফারেন্স থেকে কী করবো, এই যে প্রেফারেন্সে গিয়ে এখানে ইউজার ইন্টারফেসে যাব, দেন এখান থেকে যে হোয়াইট করা আছে আমরা এখানে যদি ম্যাচ কালার করি তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। তারপর যদি আমরা এখানে ওকে করে দিই তাহলে কি হয়ে যাবে, এটা এরকম হয়ে যাবে। এটা আমরা শর্টকাটও করতে পারি, কন্ট্রোল কে ফর প্রেফারেন্সে যাওয়ার পর এখান থেকে হচ্ছে ইউজার ইন্টারফেস, দেন এখান থেকে যদি তুমি ম্যাচ কালার করতে চাও এখানে ম্যাচ কালার, তারপর এখানে যে কালার করতে চাও সেটা এখানে সিলেক্ট করতে হবে, তারপর ওকে করলে কিন্তু ওইটা হয়ে যাবে। আর অথবা যদি তুমি পুরো স্ক্র্যাচিং এটাকে হোয়াইট করতে চাও তাহলে এখানে হোয়াইটে ক্লিক করে এখানে ওকে করে দিলে পুরোটাই হোয়াইট হয়ে যাবে। তো এইভাবে যে কোনো ওয়েতে আমরা আমাদের স্ক্র্যাচিং এরিয়াটাকে এভাবে হচ্ছে আমাদের পছন্দ মতো কালার আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, যখন যেটা দরকার হবে আমরা সেভাবে করে নিব। তো এখান থেকে আমরা আমাদের আলোচনা বিষয় হচ্ছে লোগো। আমরা লোগো তৈরি করব, লোগো তৈরি করা শিখবো, এই লোগোগুলো তৈরি করব। তো আমি এগুলোকে স্নাইপিং দিয়ে কেটে আপাতত ইলাস্ট্রেটরে নিয়ে যাচ্ছি, দেখে দেখে আমরা রিক্রিয়েট করব। ঠিক আছে, তোমাদের কাজ কিন্তু দুইভাবে আসবে, একটা হচ্ছে রিক্রিয়েট করা আর একটা হচ্ছে ট্রেস করা। আচ্ছা, তারপর এখান থেকে কপি করে আমরা কি করতে পারি, ইলাস্ট্রেটরে সেটা পেস্ট করে দিলে এটা আমরা এইভাবে পাশাপাশি রাখবো। রাখার পরে আমরা এটাকে হচ্ছে দেখে দেখে করব। তোমাদের যখন ফাইনাল অ্যাসেসমেন্ট হবে তখন এরকম সোর্স ফাইল তোমাদের দেওয়া হবে। যদি রিক্রিয়েট আসে তাহলে তোমাদের এরকম সোর্স ফাইল দেওয়া হবে, সোর্স ফাইলগুলো ওপেন করে এভাবে পাশে রাখতে হবে। রাখার পর দেখে দেখে তোমাদের তৈরি করতে হবে। এটা হচ্ছে রিক্রিয়েট। আর একটা পদ্ধতি হচ্ছে ট্রেস করা। ট্রেস করাটা কীরকম, তোমরা একটা ম্যানুয়াল ট্রেস না যে এখানে আমি ইমেজ ট্রেস করলাম হয়ে গেল, ওটা না। তোমাকে কী করতে হবে, এই যে ফাইলটা দিবে এটাকে এভাবে লক করে রাখতে হবে। লক করে রেখে তোমার ওটার উপর দিয়ে যে কোনো টুল চালায়া, ধরো যে পাথ করতে হবে, সেক্ষেত্রে পেন টুল বা অন্য কোনো শেপ বেস টুল, এগুলো ব্যবহার করে আমরা কিন্তু কাজগুলো করতে পারি। আর রিক্রিয়েটের ক্ষেত্রে তোমাদের সোর্স ফাইল দিতেও পারে, নাও দিতে পারে। যদি সোর্স ফাইল না দেয় তাহলে হার্ড কপি থাকবে, হার্ড কপিতে দেখে দেখে আমাদের ইলাস্ট্রেটর সেটা তৈরি করে দিতে হবে। সেটা ইলাস্ট্রেটর হতে পারে, ফিগমাও হতে পারে। হ্যাঁ, লোগোর কাজটা ইলাস্ট্রেটর হতে পারে, ফিগমাও হতে পারে। হ্যাঁ, আর ফটোশপে যেগুলো হবে সেগুলো ধরো যে ম্যানিপুলেশন বা ইমেজ রিটাচিং এই ধরনের কাজ হবে, সেটা আমরা এখনও আলোচনায় যাই নাই, আমরা শুরু করবো আর কি কিছুদিনের মধ্যে আমরা ফটোশপটা শুরু করে দেবো। যাই হোক, আমি এভাবে পাশে রাখলাম, রাখার পরে আমরা এটাকে চাইলে লক করে দিতে পারি। লক করে দিব কি জন্যে, যাতে এটা নড়াচড়া
না করে, আমাদের কাজ করতে ঝামেলা না হয়, যে লক করে দিলাম। এবার আমরা কিন্তু দেখে দেখে করব। তো এখানে 6টা লোগো আছে, আমি চেষ্টা করব যত দূর পর্যন্ত আগানো যায় আমি চেষ্টা করব, ঠিক আছে। তো প্রথম আমরা এই জাতীয় লোগো যদি আমরা তৈরি করতে চাই তাহলে কীভাবে তৈরি করতে পারি। এখানে দেখো 3টা অবজেক্ট আছে বাইরের দিকে, 3টা অবজেক্ট কিন্তু ঠিক একই অ্যাঙ্গেলে ঘোরানো আছে, ঠিক আছে, একই অ্যাঙ্গেলে ঘোরানো আছে। 3টে অবজেক্ট কিন্তু দেখতে কিন্তু সেম, ঠিক আছে, জাস্ট এইটা অ্যাঙ্গেল দিয়ে ঘোরানো আছে, হ্যাঁ, কিন্তু সুন্দরভাবে এখানে একটা কিন্তু মানানসইভাবে ঘোরানো আছে। যদি এরকম যদি কোনো কাজ আমরা দেখতে পাই কোনো ইয়ার মধ্যে, তাহলে অবশ্যই আমাদের সেটাকে কি করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। কি করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। যদি দেখা যাচ্ছে যে একটা অবজেক্টের সঙ্গে আরেকটা অবজেক্ট মিলে যাচ্ছে, এরকম একাধিক অবজেক্ট থাকে, তখন আমরা ট্রান্সফর্ম ব্যবহার করে এই জাতীয় কাজগুলো আমরা সম্পাদন করব। তা প্রথমে হচ্ছে আমাদের এরকম শেপটা তৈরি করে নিতে হবে, দেন হচ্ছে ট্রান্সফর্ম করতে হবে। তো এই যে শেপটা, এই শেপটা আমাদের যে কোনোভাবে তৈরি করে নিতে হবে। তো এইটা তৈরি করার জন্য আমি এখানে বৃত্ত ব্যবহার করব, ঠিক আছে। প্রথমে হচ্ছে এখানে স্ট্রোকে কালার দিয়ে নিলাম। এবার হচ্ছে এখান থেকে হচ্ছে একটা উপবৃত্ত তৈরি করব, অর্থাৎ ডিম্বাকার একটা বৃত্ত তৈরি করে দিব। এরকম অনুমান করে একটা ডিম্বাকার বৃত্ত আমি তৈরি করে নিলাম। নেওয়ার পরে এটাকেই জাস্ট হলো একটা কপি করব, Ctrl+C, সেম জায়গায় পেস্ট করার জন্য Ctrl+Shift+V। তারপর হচ্ছে এটাকে জাস্ট হলো এইভাবে আমরা এটাকে রোটেট করে দেবো, একবার সোজা অ্যাঙ্গেলে শিফট চেপে দিয়ে রোটেট করবো, এরকম হয়ে যাবে। এবার দুইটাকে একসঙ্গে সিলেক্ট করার পরে এখানে দেখো অ্যালাইন করবা, হরিজন্টালি হচ্ছে লেফট অ্যালাইন এবং ভার্টিক্যালি হচ্ছে আমাদের এখানে বটম অ্যালাইন। এইটা করলে এরকম হয়ে যাবে। এবার কি করবা, এই দুইটাকে একসঙ্গে সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট হলো এখান থেকে শেপ বিল্ডার নেওয়ার পরে এই যে কোনো একটা অংশকে এভাবে মিলাই দিবা। দেওয়ার পরে কি করব, এটাকে আমরা জাস্ট এখান থেকে আনগ্রুপ করব। এরকম হয়ে যাবে। তখন কি করব, আমরা এক্সট্রা এলিমেন্টগুলো এখান থেকে ডিলিট করে দিব, জাস্ট এইটাকে রাখবো, ঠিক আছে, এইটা থাকবে। এখন আমরা এটাকে ফিল কালার করতে পারি। যখন এরকম ফিল হয়ে যাবে আমরা কি করব, এবার এটাকে ট্রান্সফর্ম করব। তো ট্রান্সফর্ম করার জন্য ইফেক্ট, এখান থেকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, অথবা আমরা অ্যাভারনেস প্যানেল থেকে এফেক্টস যে আইকন আছে ওখান থেকে আমরা করতে পারি। তো এখান থেকে করব ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ইফেক্ট মেনু, ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে হচ্ছে ট্রান্সফর্মে যাওয়ার পরে এখানে দেখো কোনো অবজেক্ট যদি আমরা এটাকে 360 ডিগ্রি চিন্তা করব, পুরো অংশটাকে 360 ডিগ্রি, আমরা জানি পুরো অংশটা কি গোলাকার, যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে 360 ডিগ্রি আছে এখানে। তা 360 ডিগ্রি এখানে আছে আমাদের 3টা অবজেক্ট। তা 360 ডিগ্রিকে যদি আমরা 3টা অবজেক্ট করতে চাই তাহলে 3 দ্বারা ভাগ করতে হবে, তাই না। তা 360কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 120। তাহলে আমাদের এখানে অ্যাঙ্গেল দিতে হবে কত, 120, ঠিক আছে। আর এখানে যেহেতু আমাদের 3টা লাগবে, একটা কড়াই আছে, আর কয়টা লাগবে, 2টা, তাহলে আর এখানে দিব হলো 2টা, ঠিক আছে। তাহলে দেখো 2টার একটা 3টা। এবার আমরা যেটা করব, এই যে যখন এটা রোটেট হবে, এই যে এখানে পয়েন্টারটা কিন্তু মাঝখানে দেওয়া আছে, তাই না, তার মানে মাঝখান থেকে ঘুরবে। কিন্তু আমার এখানে মাঝখান থেকে ঘুরলে কিন্তু হবে না, আমাকে কি করতে হবে, যে কোনো একটা সাইড থেকে ঘুরাইতে হবে। তাহলে কি করতে হবে, যে কোনো একটা সাইডে যাবো, ধরো যে আমি ডান দিকে এই সাইডটাতে এই কর্নারটাতে ক্লিক করলাম, ঠিক আছে, দেন এখানে আমি ওকে করে দিলাম। তাহলে কি হলো, এখানে 3টা অবজেক্ট কিন্তু হয়ে গেল। কীভাবে করলাম আরেকবার দেখাচ্ছি বিষয়টা। এইটা প্রথমে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর ইফেক্ট, এখান থেকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, দেন হলো ট্রান্সফর্ম। এখানে যাওয়ার পরে আমরা এখানে 120 নিব। 120 কোথায় পেলাম সেটা তোমরা জানো, 360/3 120। এখানে যেহেতু একটা আছে আর 2টা নিলে হয়ে যাবে 3টা, তাই না। এটা করার পরে এইটাকে আমরা জাস্ট এই কর্নারে সিলেক্ট করব, দেন ওকে করে দিব, তাহলে 3টা হয়ে যাবে। এবার আমরা যেটা করব সেটা হলো এটাকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করবো। যদি তোমরা এক্সপ্যান্ড অ্যাপারেন্স না করো, এখান থেকে কিন্তু যদি কোনো এডিটের দরকার হয় এখান থেকে তোমরা করতে পারো। যদি এই যে অ্যাঙ্গেল পরিবর্তন করা দরকার, এখান থেকে তোমরা কিন্তু একটা পরিবর্তন করলে সবগুলো হয়ে যাবে। একটাকে যখন রিসাইজ করবো সবগুলো কিন্তু রিসাইজ হয়ে যাবে, ঠিক আছে। তো আমার এগুলো করার দরকার হচ্ছে না, এটা ঠিক আছে। এবার কি করবা, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট, এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স। এবার এটাকে আনগ্রুপ করার পরে একটু ম্যানুয়ালি কাজ করতে হবে, সেটা হচ্ছে এইভাবে জাস্ট এইটাকে সঠিক জায়গায় বসাই দিতে হবে। ঠিক একইভাবে এটাকেও এইভাবে সঠিক জায়গায় বসাই দিতে হবে। সেক্ষেত্রে আমরা অ্যারো কিয়ের সাহায্য নিতে পারি, ঠিক আছে। দেখো সুন্দরভাবে কিন্তু 3টে একসঙ্গে মিলে গেছে। এবার কি করব, 3টাকে একসঙ্গে সিলেক্ট করার পরে দেখো এই সাইডটা উপরে ওঠানো আছে, জাস্ট কি করব, এটাকে রোটেট করব। রোটেট করার সময় 45 ডিগ্রি রোটেট করলে হয়ে যাবে। তো 45 ডিগ্রি কীভাবে করবো, যখন আমরা এটাকে রোটেট করব, রোটেট করার সময় শিফট চেপে ধরলে 45 ডিগ্রি রোটেট কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা এটাকে গ্রুপ করে দেবো। গ্রুপ করাই আছে মনে হয়, গ্রুপ করে দিতে হবে। Ctrl+G ফর গ্রুপ হয়ে গেল। এবার কি করব, এই ভিতরে যে অবজেক্টগুলো তৈরি করতে হবে এইটাকে আমাদের কাস্টম শেপ দ্বারা করতে হবে। তো কাস্টম শেপ আমরা যখন তৈরি করব তখন কিন্তু পেন টুল, আমরা জানি কাস্টম শেপ তৈরি করার জন্য হলো পেন টুল। তো আমরা পেন টুল ব্যবহার করে কিন্তু কাস্টম শেপ তৈরি করতে পারি। তো আমি কাজের সুবিধার্থে এখানে
ফিলের পরিবর্তে স্ট্রোকে কালার নিলাম। এবার এখানে পেন টুল, একটু খেয়াল করলে হয়ে যাবে যে এই জাতীয় কাজগুলো আসলে আমরা কীভাবে করব। মূলত তোমাদের পেন টুলটা প্র্যাকটিস করার জন্য কিন্তু এই প্রজেক্টটা আমার তৈরি করা, ঠিক আছে, যে পেন টুলটা তোমরা একটু ভালোভাবে শিখবা, ঠিক আছে। তা পেন টুল দিয়ে যখন আমরা এই কাজগুলো সম্পাদন করতে যাব তখন দেখো কীভাবে করতে হবে। প্রথমে দেখো এখানে কীভাবে পয়েন্টারটা আছে, এখানে কিন্তু একটা পয়েন্ট আছে, জাস্ট হলো এইখানে একটা পয়েন্ট আছে, এইখানে একটা পয়েন্ট আছে, তিনটা, এই পয়েন্টটাকে জাস্ট এখানে জয়েন করা আছে। যদি আমরা এইটার উপরে করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এইখানে যদি আমরা করি কীভাবে করতে হয়। এই দেখো এইভাবে করতে হবে, ঠিক আছে। এই যে অটোমেটিক এখানে ছেড়ে দাও কিন্তু মিলে যাবে, ঠিক আছে। যদি না মিলে যায় তখন কী করবো, এই দেখো এইভাবে আমরা এটাকে জয়েন করে দিলাম। জয়েন করার পর যদি একটু কম বেশি হয় তখন আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই যে এই পয়েন্টারটা সিলেক্ট করে জাস্ট হ্যান্ডেলটাকে যদি আমরা একটু কম বেশি করে দেয় এটা কিন্তু এইভাবে মিলে যাবে, তাই না। এটা হচ্ছে তোমার যখন ট্রেস করবা, ট্রেস করার ক্ষেত্রে এইভাবে করতে হবে। আর যদি রিক্রিয়েট করো তখন কিন্তু আইকেসিং অর্থাৎ অনুমানের ভিত্তিতে আমাদের কিন্তু কাজগুলো করতে হবে। তো এখানে আমি যেভাবে জয়টা পয়েন্ট তৈরি করে কাজ করছি এখানে কিন্তু তাই করতে হবে, ঠিক আছে। তো এখানে আছে পেন টুলটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে কতটুকু গ্যাপ করা আছে ঠিক অনুমান করে অতটুকু গ্যাপ আমি এখানে তৈরি করে ফেললাম। করার পরে এখানে এই যে জায়গাটা এটাকে যদি আমরা এক ধরি, এইটার অর্ধেকের বেশি জায়গা আমরা নিয়ে আসবো। মানে এইখান থেকে এইটা যদি আমরা এক হয় এইটার অর্ধেকের বেশি জায়গা আমরা এখানে নিয়ে আসবো। আসার পরে এই গ্যাপ আর এই গ্যাপ যাতে সমান থাকে একটা আইকেসিং করে এখানে একটা আমরা কি করব, আর একটা পয়েন্ট সৃষ্টি করবো। যখন পয়েন্টটা সৃষ্টি করব মাউসের লেফট বাটনটা ছাড়বো না, না ছেড়ে আমরা জাস্ট নিচের দিকে ড্র্যাগ করলে দেখো একটা হ্যান্ডেল বের হয়ে যাবে। যখন হ্যান্ডেলটা বের হয়ে যাবে পরবর্তী ক্লিকের সময় জাস্ট এখানে এইভাবে ছেড়ে দিবা, এইভাবে জাস্ট কি করবো মাউসটা ঘোরা জাস্ট এখানে নিয়ে আসবো। আসার পরে এইভাবে ক্লিক করবা, ক্লিক করার পরে এখানে আরেকটা যখন পয়েন্ট হয়ে যাবে এই পয়েন্টটাকে এই পয়েন্টের সঙ্গে মিলাই দিয়ে জাস্ট আরেকবার এইভাবে কাট করতে হবে। সেক্ষেত্রে হয়তো এখানে একটু ঝামেলা হতে পারে, যখন এরকম একটু কম বেশি হয়ে যাবে তখন কি করবো আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নেওয়ার পরে এই পয়েন্টটাকে যদি আমরা আরেকবার সিলেক্ট করি তখন কি হবে এখানকার হ্যান্ডেলটা বের হয়ে যাবে। এখন যদি আমরা এখান থেকে হ্যান্ডেলটা একটু কমাই দেই অর্থাৎ একটু রিসাইজ করি, ঠিক আছে, তখন দেখবা যে এই গ্যাপটা সমান হয়ে যাবে। ব্যাপারটা আমি আরেকবার ক্লিয়ার করে দেই। প্রথমে কি করব আমরা হচ্ছে এখানে পেন টুলটা নিব, নেওয়ার পরে এইখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই জায়গাটার অর্ধেকের বেশি অংশ আমরা যাওয়ার পরে এইভাবে জাস্ট কার্ভ করে দিব। যখন কার্ভটা হয়ে যাবে অবশ্যই কিন্তু আমাদের অ্যাঙ্গেলগুলোকে মিলাইতে হবে এবং হচ্ছে এই গ্যাপগুলোকে আইকেসিংয়ের মাধ্যমে একটু আমাদের মোটামুটি মানানসই করে দিতে হবে, ঠিক আছে। দেখো এইভাবে এখন মিলে গেল। জাস্ট পরের ক্লিকটা করার সময় এটা কোন দিকে যাবে, ইট ইজ জাস্ট বেটার, তোমরা কি করো পরের ক্লিকটা সুন্দরভাবে এখানে করে ফেলবা, ঠিক আছে। করার পরে এই পয়েন্ট এবং এই পয়েন্টটাকে একসঙ্গে এভাবে মিলাই দিবা। যখন মিলে যাবে এবার কি করব এই জায়গাটা দেখো এই পুরো হয়ে গেছে, তখন কি করব এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নেওয়ার পরে এই পয়েন্টটা সিলেক্ট করব, করার পরে এই যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটাকে জাস্ট এইভাবে উপরের দিকে উঠে দিলে এটা কিন্তু হয়ে যাবে। তারপরে যদি না হয় তখন কি করব এই পয়েন্টারটাকে একটু আমরা এভাবে মুভ করব, ঠিক আছে। এই পয়েন্টারটাকে একটু যদি মুভ করি তখন দেখবা যে এটা মোটামুটি মানানসই হয়ে যাচ্ছে। তারপরে হ্যান্ডেলটাকে এডিট করার মাধ্যমে এই শেপটা আমরা পুরোপুরি তৈরি করতে সক্ষম হব, ঠিক আছে। এইভাবে আসলে আমরা যখন পেন টুল দিয়ে কাজ করব, পেন টুল দিয়ে কাজ করার পরে এডিট করার জন্য অবশ্যই ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করতে হবে, ঠিক আছে। দেখো এটা এই শেপটা এভাবে তৈরি করলাম। এবার হচ্ছে এই দিকে শেপটা তৈরি করব একইভাবে। এটা যেমন উপর থেকে শুরু করছিলাম এটা আমাদের নিচ থেকে শুরু করতে হবে, ঠিক আছে। আমরা কি করবো এখানে পেন টুলটা নিব, নেওয়ার পরে জাস্ট হলো এইখানে ক্লিক করব, করার পরে এটার এই জায়গাটার অর্ধেকের বেশি নিয়ে আসবো। আসার পরে আবার একইভাবে আমরা এটাকে এইভাবে কার্ভ করব, কার্ভ করার পরে এইভাবে জাস্ট এখানে ছেড়ে দিব। দেখো এটা সুন্দরভাবে কিন্তু মিলে গেল। ঠিক এই পরের পয়েন্টটা জাস্ট এখানে এসে মিলাই দিয়ে জাস্ট এইভাবে কার্ভ করে নিব, ওকে। এভাবে কিন্তু এটা করে ফেলবো। এবার হচ্ছে এইটা করব, ঠিক আছে। এইটাকে জাস্ট এখানে আবার ক্লিক করব, ক্লিক করার পরে জাস্ট সরাসরি আমরা এখানে এই জায়গায় আসতে পারি। আসার পরে সরাসরি একটা আমরা এখানে পয়েন্ট তৈরি করে ফেলবো। পরে এটাকে আমরা এভাবে কার্ভ করে দিব। তারপর কি করব এই দিকের হ্যান্ডেলটা আমার দরকার নাই, এখানে ক্লিক করলে হ্যান্ডেলটার অর্ধেক অংশ কেটে যাবে। এবার এই পয়েন্টার এবং এই পয়েন্টারটা মিলাই দেবো। হ্যান্ডেলটার অর্ধেক অংশ আমি কেন কেটে দিলাম, যদি হ্যান্ডেলটার কেটে না দিতাম তখন কিন্তু আমাদের কাজটা হইতো না, এরকম হয়ে যেত, তাই না। সেদিন কী করবো আমরা এখান থেকে হ্যান্ডেলটাকে এভাবে কেটে দিব। কেটে দেওয়ার পরে এই পয়েন্টার এসে এটাকে জয়েন করে দিয়ে আবার আমরা এটাকে কার্ভ করে দিব, ওকে, হয়ে যাবে। এবার হচ্ছে এইটাই কী করব এইখান থেকে শুরু করব। এইখান থেকে শুরু করার পরে ঠিক একই প্রক্রিয়ায় আমরা এইভাবে এটাকে কার্ভ করব। জাস্ট হলো এইভাবে ছেড়ে দিব, দেখো এটা কিন্তু অটোমেটিক কার্ভ হয়ে যাবে। এবার এই পয়েন্টার এবং এই পয়েন্টার এইভাবে মিলাই দিয়ে জাস্ট কার্ভ করে দিব। এই ধরনের কাজ করার ক্ষেত্রে তোমাকে যে 100 করতে হবে তা কিন্তু না, মোটামুটি 75% বা 70% পর্যন্ত যদি তুমি সম্পাদন করতে পারো তাহলে তোমার কাজটা হয়ে গেছে বলে ধরে নিবে, ঠিক আছে। তারপর আমরা যখন কাজটা শেষ হয়ে যাবে অবশ্যই এটাকে আমাদের ফিলে কনভার্ট করতে হবে। দেখো মোটামুটি কিন্তু আমরা কাজটা করতে সক্ষম হলাম। হ্যাঁ, কাছাকাছি গেছে, যদিও একবারে 100 হয় নাই কিন্তু কাছাকাছি গেছে।
হ্যাঁ, এটা কিন্তু আমাদের আই কেসিং এর মাধ্যমে করা হলো, ঠিক আছে। এইভাবে আসলে এই জাতীয় লোগো তৈরি করতে হবে। কাজ শেষ করা হলে অবশ্যই আমরা এটাকে গ্রুপ করে দিব। এবার দেখো নেক্সট এই যে কাজটা করা আছে, এখানে দেখো কাজটা, এখানে একটা স্পাইরাল আমাদের কিন্তু একটা শেপ দেখা যাচ্ছে, তাই না? যদি কোনো অবজেক্টের মধ্যে কোনো এরকম স্পাইরাল শেপ আমরা দেখতে পাই, তখন এখানে স্পাইরাল নামে একটা টুল আছে, আমরা এইটাকে ব্যবহার করব, ঠিক আছে। স্পাইরাল নামে একটা টুল আছে, এইটাকে আমরা ব্যবহার করব। ব্যবহার করে আমরা এই ধরনের স্পাইরাল আমরা কি শেপগুলোকে আমরা তৈরি করতে পারি, ঠিক আছে। স্পাইরাল মানে হচ্ছে পেঁচানো কোনো যদি আমরা শেপ দেখতে পাই, ঠিক আছে। স্পাইরাল টুলটা কোথায় থাকে? এই যে লাইন টেনের মধ্যে তুমি মাউসের লেফট বাটন চেপে ধরে থাকো, এখানে দেখবা যে এই যে স্পাইরাল টুল নামে একটা টুল আছে। এই স্পাইরাল টুলে যাবা, স্পাইরাল টুলে যাওয়ার পরে তুমি যদি এভাবে ড্রাগ করো, এভাবে যদি ড্রাগ করো, দেখো এখানে স্পাইরাল তৈরি হয়ে যাচ্ছে। এই দিক থেকে ড্রাগ করে এভাবে তৈরি হয়ে যাচ্ছে, আবার এই দিক থেকে তৈরি করে এখানে তৈরি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে এখানে কি করতে হবে? স্ট্রোকে কালার দিতে হবে। স্ট্রোকে কালার দিয়ে যখন এবার ড্রয়িং করবা, তখন দেখবে এইভাবে স্পাইরালটা তৈরি যাচ্ছে। তৈরি হওয়ার সময় তোমার যদি দেখো যে এখানে সেগমেন্টের পরিমাণ বাড়ানো দরকার অথবা কমানো দরকার, তখন মাউসের লেফট বাটন চেপে ধরে থেকে তুমি এটাকে যদি এইভাবে আবারও চাপো, দেখো এই সেগমেন্টটা বেড়ে যাবে ভিতরের দিকে। আবার যদি ডাউন আরও চাপো, তাহলে কি হবে? সেগমেন্টটা এখান থেকে কমে যাবে, ঠিক আছে। তাই এখান থেকে মোটামুটি একটা মানানসই করে নিবা। নেওয়ার পর এখানে যখন মাউসের লেফট বাটনটা ছেড়ে দেবে, এখানে স্পাইরালটা ড্রয়িং হয়ে যাবে। এবার যদি এখান থেকে তোমার কিছু অংশ বাদ দেওয়ার দরকার হয়, তখন অবশ্যই ডাইরেক্ট সিলেকশন টুল নেওয়ার পর এখানে যদি স্পেসিফিকভাবে এই জায়গা সিলেক্ট করো, করার পর ডিলিট করলে ওই জায়গাটাই শুধুমাত্র ডিলিট হয়ে যাবে। এভাবে যতটুকু তোমার দরকার ঠিক এভাবে করে নিবা, সেটা ভিতরের দিকে হোক বাইরের দিকে হোক, যেদিকে হোক, সেটা কিন্তু তুমি এভাবে করতে পারবা। তা আমি মোটামুটি এভাবে এতটুকু পর্যন্ত করে ফেললাম। এই জায়গাটা নিয়ে নিলাম, হ্যাঁ, এই জায়গা পর্যন্ত নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে তোমার হচ্ছে প্রথমে এভাবে মুভ করো। মুভ করার পরে দেখো এখানে কোন দিকে দেওয়া আছে, এভাবে সেটা তুমি মিলাই দাও। মিলাই দেওয়ার পরে এটাকে তোমার এখান থেকে হচ্ছে এই যে স্ট্রোক অপশনে গিয়ে এখানে কি করব, আমরা কন্ট্রোল প্যানেল থেকে আমরা জাস্ট এটা এখানে ইউনিফর্ম করে দিব, ঠিক আছে। ইউনিফর্ম করলে কি হবে? এই যে ইউনিফর্মটা দিব, এখানে কিন্তু সেই ধরনের এখানে ইফেক্ট চলে আসবে। এবার তুমি এখানে স্ট্রোকের সাইজটা বাড়া দাও, এটা কিন্তু মোটামুটি এইভাবে হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এখানে একটা ঝামেলা আছে, যখন তুমি এটাকে রিসাইজ করবা, রিসাইজ করার সময় কিন্তু এই দিক থেকে রিসাইজ হচ্ছে, ঠিক আছে। আমি চাচ্ছি যে পুরোপুরি এই দিক থেকে রিসাইজ হবে। তো তখন কিন্তু যখন এই দিক থেকে রিসাইজ করবা, তখন কিন্তু এরকম ঝামেলা হয়ে যাবে, তাই না? যদি এরকম হয়, তখন কি করবে? এর সঙ্গে আর একটা শেপ তুমি তৈরি করবে। এখানে আমার একটা বৃত্ত দরকার আছে, আমি বৃত্তটা তৈরি করলাম। এবার কি করবা? দুইটাকে একসঙ্গে যখন সিলেক্ট করো, তখন কিন্তু দেখো সিলেকশনটা সোজা হয়ে যাচ্ছে। এবার তুমি এইভাবে এটাকে রিসাইজ করতে পারবা, দেখো এইভাবে রিসাইজ কিন্তু করতে পারবা, ঠিক আছে। তারপরে দেখো যে আমি যে বৃত্তটা নিলাম, এটা যদি কালার দ্বারা ফিল করো, তখন দেখো এটা আচ্ছা, এইভাবে এটা কি হয়ে গেল, মিলে গেল এখানে, ঠিক আছে। এবার আমরা কি করব, এটাকে জাস্ট হলো ম্যানুয়ালি আমরা একটু এইভাবে রিসাইজের মাধ্যমে এটার সঙ্গে এটা এই জায়গাটা মিলাই দিব এইভাবে, ঠিক আছে। এইভাবে